हेलो एवरीवन, वेलकम टू WBPSC सक्सेस स्ट्रैटेजी बाय আন একাডেমি। আজ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের বেস 500 কোশ্চেন সিরিজটির তার পার্ট 9 নিয়ে আমি ডিসকাস করব। অলরেডি পার্ট 1 টু পার্ট 8 চ্যানেলে আপলোড হয়ে গেছে এবং পার্টিকুলার আইএনএম এর জন্য এমসিকিউর জন্য পার্টিকুলার প্লেলিস্ট করা হয়েছে। আপনারা চ্যানেল ভিজিট করুন এবং প্লেলিস্ট সেকশনে যান, আপনারা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। দিস ভিডিও ইজ ইম্পর্টেন্ট ফর WBCS prelims and mains, WBPSC miscellaneous, RRB NTPC and Group D, SSC CGL and CHSL and others government examination. Myself Papan Shaha, educator at WBPSC, the Success Strategy by আন একাডেমি। স্টার্ট করার আগে দুটো ইনফরমেশন। আমাদের চ্যানেলে অলরেডি আইএনএম এর সাথে সাথে লাইভ ক্লাসের মাধ্যমে কারেন্ট অ্যাফেয়ার্স বাই পলাশ স্যার, অ্যান্সার ইন্ডিয়া বাই দেবলীনা ম্যাম প্রত্যেকটা দিন ভিডিও আনা হচ্ছে। আপনার ভিডিওগুলো দেখুন, আপনারা অনেকটা প্রিপারেশনের দিক থেকে এগিয়ে থাকবেন। এছাড়াও WBCS মিসেলেনিয়াস ও WBCS এক্সিকিউটিভ এক্সামের পার্সোনাল টেস্টের জন্য আপনারা কিভাবে অ্যাপিয়ার হবেন, আপনাদের স্ট্র্যাটেজি কেমন থাকবে, প্রিলিমস ও মেন্সের বুক লিস্ট কেমন করা উচিত, আপনারা যারা সার্ভিস করছেন তারা কি করে প্রিপারেশন নেবেন, প্রত্যেকটি জন্য আলাদা আলাদা ভিডিও আপনাদের আনা হচ্ছে। এছাড়াও লক্ষ্মীকান্তের চ্যাপ্টার ওয়াইজ কম্প্রিহেন্সিভ ভিডিও প্রত্যেকদিন আপলোড করা হচ্ছে। আপনারা চ্যানেলে ভিজিট করুন এবং প্রত্যেকটি ভিডিও দেখুন। তো আজকে আমার যে ভিডিও পার্ট 9 এটা স্টার্ট করব। ফার্স্ট কোশ্চেন 109 থেকে স্টার্ট হচ্ছে। আমি 108 অবধি পার্ট 1 টু পার্ট 8 কভার করে দিয়েছি। চ্যানেলে ভিজিট করুন, আপনারা দেখুন ভিডিওগুলো। তো আজকে 109 যে ফার্স্ট কোশ্চেন, মুন্ডা আপরাইজিং বা মুন্ডা রেবেলিয়ন অর্থাৎ মুন্ডা বিদ্রোহ টুক প্লেস ইন হুইচ রিজিয়ন, অর্থাৎ ইন্ডিয়ার ব্রিটিশ ইন্ডিয়ার কোন স্থানে বা কোন অঞ্চলে এই মুন্ডা বিদ্রোহ হয়েছিল। তা আমরা দেখে নেব অ্যান্সারটা কি হবে, তারপরে আমি এক্সপ্লেনেশন করব। ছোটনাগপুর রিজিয়ন, রাঁচি, বর্তমান ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, সেটা কোন রিজিয়নে পড়েছে? ছোটনাগপুর রিজিয়নে। পার্টিকুলার ওই জায়গা বা তার আশেপাশে মুন্ডারা বিদ্রোহ করেছিল। বোঝা গেল? এক্সপ্লেনেশন চলে আসবো। ইট টুক প্লেস ইন দ্য ছোটনাগপুর রিজিয়ন নিয়ার দ্য রাঁচি আন্ডার দ্য লিডারশিপ অফ বিরসা মুন্ডা। এখান থেকে এক্সট্রা ফ্যাক্টস যেগুলো জানো সেগুলো খাতে নোট ডাউন করবো। বোঝা গেল? আচ্ছা, মুন্ডা বিদ্রোহের মধ্যে অনেকগুলো এক্সট্রা ফ্যাক্টস আমি বলে দেবো। তা বিরসা মুন্ডা এদের লিড করেছিল। ফার্স্ট কোশ্চেন মানে ফার্স্ট এখান থেকে ফ্যাক্টস বেরিয়ে আসলো। দিস রিভল্ট ইজ অলসো নোন অ্যাজ দ্য উলুগুলান রিভল্ট। বোঝা গেছে? তার আরেকটা নাম কি হলো? উলগুলান রিভল্ট, হুইচ মিনস গ্রেট কমোশন। বিরসা মুন্ডা লিড দিস মুভমেন্ট ইন দ্য রিজিয়ন সাউথ রাঞ্চি ইন 1899-1900। 1900 বা 1899 সালের যে সময়টা, এই বছরটাতে এই বিদ্রোহ ঘটেছিল, বিরসা মুন্ডা লিড করেছিল এবং এই বিদ্রোহ আরেকটা নাম হচ্ছে উলুগান বিদ্রোহ। দ্য পলিটিক্যাল এইম অফ দ্য বিরসা মুভমেন্ট, মানে কেন এই বিদ্রোহটা ঘটেছিল, তার প্রচুর পলিটিক্যাল একটা পার্টিকুলার একটা লক্ষ্য রয়েছে। কেন এই মুভমেন্টটা করবো, কাদের এগেনস্টে আমি করবো? অবশ্যই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সেখানে যে হিন্দু এবং যারা অন্যান্য, হিন্দু বলে না শুধুমাত্র, হিন্দু, মুসলিম, শিখ যে জমিদার ছিল বা জমিদার ছিল, তারা কি করতো? তাদের প্রতি অত্যাচার করতো, তাদের থেকে ট্যাক্সেশনটা বেশি করে তুলতো। বোঝা গেল? আচ্ছা, দ্য পলিটিক্যাল এইম অফ দ্য বিরসা মুভমেন্ট ওয়াজ টু ড্রাইভ অ্যাওয়ে মিশনারিজ, বলছে মানি লেন্ডার্স, ট্রেডার্স, হিন্দু ল্যান্ড হোল্ডার্স অ্যান্ড দ্য গভর্নমেন্ট টু এস্টাবলিশ দ্য মুন্ডা রাজ। বোঝা গেল? তাদের লক্ষ্য হচ্ছে ব্রিটিশ রাজ বা তৎকালীন জমিদারি রাজের পরিবর্তে মুন্ডা রাজ প্রতিষ্ঠা করা, এই মুভমেন্টের প্রধান উদ্দেশ্য। They were the cause of the misery of the Mundas. The British government was taking away the lands and missionaries, the Christian যে মিশনারিজ ছিল, were criticizing the Munda culture. একশো তখন না ধর্মান্তকরণ খুব হচ্ছিল, মানে টাকা পয়সা দিয়ে তাদের খ্রিস্টান ধর্মে যে কনভার্সন ব্যাপারটা। আমার এখানে যে ভিউয়ার্স যারা খ্রিস্টান আছেন বন্ধুরা, তারা কিন্তু খারাপভাবে নেবেন না। যারা ভিউয়ার্স আছেন, আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, ফ্যাক্টস আমি বলছি, আমি কোনো কিছু বানিয়ে বলছি না, কখনো মিথ আমি কোনো প্রচার করছি ধর্মের এগেনস্টে, আরামে বলছি, খারাপভাবে নেবেন না। তখনকার দিনে যে ব্রিটিশ যারা ছিলেন, তাদের সাথে যে মিশনারি এসেছিলেন ধর্ম প্রচার করতে, তাদের উদ্দেশ্য ছিল হিন্দু ধর্ম তথা সাঁওতালদের যে কালচার, যে আমাদের ধর্মের যে ধর্মান্ধতাগুলোকে তুলে ধরে। ধর্মের দুটো দিক থাকে, প্রত্যেকটা ধর্মের দুটো দিক থাকে, একটা হচ্ছে খারাপ দিক, একটা ভালো দিক। কিছু অন্ধবিশ্বাস থেকেই যায় প্রত্যেকটা ধর্মে, সেই অন্ধবিশ্বাসগুলোকে হাইলাইট করে ধর্মান্তকরণ খুব চলছিল। তা মুন্ডাদের যে কালচার, যে আদিবাসী কালচার, সে কালচারে তারা কিন্তু তারা ক্রিটিসাইজ করতো। তো তারা কি করতো? মুন্ডারা কি চেয়েছিল? যে তাদের মতো করে বাঁচতে, তাদের কালচারে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসবো। Which of the following tribal rebellion was made famous by the Bankim Chandra Chatterjee through his novel আনন্দমঠ? এই কোশ্চেনটা কিন্তু খুব আসে, অর্থাৎ কোশ্চেনটা আরেকভাবে আসে বাংলা যাকে বলে আনন্দমঠের যে উপন্যাসে কোন বিদ্রোহ, একটা পটভূমি পাওয়া যায়।
মানে কোন বিদ্রোহ সম্পর্কে বা কোন বিদ্রোহের উপর এটা লেখা হয়েছে? উত্তরটা হবে সন্ন্যাসী রেবেলিয়ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। অন্য সন্ন্যাসী থাকতে পারে বা সন্ন্যাসী ফকির থাকতে পারে, শুধু ফকির থাকতে পারে। তিনটে ভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে, ঘাবড়ানো চলবে না। অপশন কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে। এবার দেখুন ভালো করে অ্যান্সারটা, সন্ন্যাসী রেবেলিয়ন। এবার আমরা চলে আসবো এক্সপ্লানেশনে। আনন্দ মহট, বাংলাটাও দিয়ে দিয়েছি, ইজ এ বেঙ্গলি ফিকশন রিটেন বাই দ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্ড পাবলিশ ইন 1882। এই সালটা কিন্তু প্রত্যেকবার আসে, যে কোনো পরীক্ষা দিতে পারে যে কত সালে পাবলিশ করেছিল ফার্স্ট। ইট ইজ দ্য ইন্সপায়ার্ড বাই অ্যান্ড সেট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য সন্ন্যাসী রেবেলিয়ন ইন দ্য লেট 18th সেঞ্চুরি। এটাও কিন্তু একটা কি বিদ্রোহ জানেন তো? এটা একটা উপজাতি বিদ্রোহ, ট্রাইবাল মুভমেন্ট না, এটা পিজান্ট মুভমেন্ট, কৃষক বিদ্রোহ। তাদের প্রতি যে অকথ্য অত্যাচার ছিল, ট্যাক্সেশন, সমস্ত বিদ্রোহ কিন্তু একটাই তার মেন যে ছিল ট্যাক্সেশন। জুলুম করে তাদের কাছে কর আদায় করতো, নির্মম অত্যাচার করে তাদের কর আদায় করতো, তাদের জমি অধিগ্রহণ করে নেওয়া হতো। এরই বিরুদ্ধে কিন্তু এই বিদ্রোহগুলো হয়েছিল বিভিন্ন জায়গায়। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাবো আমি। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য বুন্ডেল রিভল্ট? হু ওয়াজ দ্য লিডার অফ দ্য বুন্ডেলা রিভল্ট অফ বুন্দেলখান্ড? ওদের বুন্দেলখান্ডে যে বুন্দেলা রিভল্ট হয়েছিল তার লিডার কে ছিল? চলে আসছে আমরা ডিরেক্ট অ্যান্সারে, তারপরে এক্সপ্লেনেশনটা করে দিচ্ছি। অ্যান্সার সি, মধুকর স্যার আর জওহর সিং। বোঝা গেল? আচ্ছা, দেখে নি। ইন 1842 দেয়ার ওয়াজ অ্যান uprising in the Sagar Narmada territory against the British tyranny. Jawar Singh Bundela of the Chandrapur, জায়গাটা কি চন্দ্রপুর, ও মধুকর শাহ অফ নারহাত, তারা কোন কোন জায়গা থেকে লিড করলো আর একবার ভালো করে নোট ডাউন করে নিন। জওয়ার সিং বুন্দেলা ফ্রম দ্য চন্দ্রপুর and মধুকর শাহ অফ নারহাট were the leaders of the revolt. বোঝা গেল? যেগুলো অপশনে কিন্তু একটাই আসতে হবে। দেখুন আগে কোশ্চেন চলে আসছি, শুধু মধুকর শাহ দিতে পারতো, জওয়াহর সিংও দিতে পারতো, দুটো একসাথে দিতে পারতো। তো অপশন বিভিন্ন দেবে, বাট অ্যান্সারটা মানে এক্সপ্লেনেশন যেটা দিচ্ছি সেটা মাথায় রাখলে প্রত্যেকটা অ্যান্সার করতে পারবেন। এখান থেকে কতগুলো এক্সট্রা ফ্যাক্টস বেরিয়ে গেল যে কে কোথা থেকে লিড করেছিল। আবারও বলে দিই, জওয়াহর সিং চন্দ্রপুর, মধুকর শাহ হচ্ছে নুরহাত বা নারহাত। বোঝা গেল? আমরা নেক্সট কোশ্চেন চলে যাবো। কুকা মুভমেন্ট স্টার্টেড বিকজ অফ। আচ্ছা, কুকা বা নামহাদ্রি, আগে নাম বলবো, এই দুটো নাম আছে, এটা কুকা, এটা নামহাদ্রি, দুটো একই মুভমেন্ট। কোথায় স্টার্ট হয়েছিল? পাঞ্জাবে, আমরা জানি এটা, এটা পরীক্ষা প্রিলিমস আর অবজেক্টিভে অনেকবার এসেছে। বাট কেন স্টার্ট হয়েছিল, কি কজ কি, এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি? সেখানে যে ফোর্থ অপশন আছে, ডিজেনারেশন অফ দ্য শিখ রিলিজিয়ন অ্যান্ড লসেস অফ শিখ সভারজেনিটি। একটা প্রত্যেকটা কান্ট্রির কিন্তু একটা সভারজেনিটি আছে, তার নিজস্বতা আছে। তার মানে প্রত্যেকটা তখন রিজিয়নের একটা নিজস্বতা আছে, প্রত্যেকটা ধর্মের একটা নিজস্বতা আছে। তা সেটা যখন মানে সমস্যার মুখে চলে, সেরকম চ্যালেঞ্জ হয়ে যাবে যে নিজস্বতা অক্ষুণ্ণ থাকবে না, ডাইভার্সিটি চলে আসবে, সেখানে ডিজেনারেশন অফ শিখ চলে আসবে। অর্থাৎ শিখের মধ্যে হচ্ছে বাইসার্ফিকেশন, মানে কি তাদের মধ্যে দ্বিবিভক্ত হয়ে গেছিল। তা পুরোটা আমি এক্সপ্লেনেশনে বলবো কি এই ব্যাপারটা হয়েছিল। তো এখানে 112 যে কোশ্চেনটা, তার অ্যান্সার হবে অ্যান্সার ডি। কেন হলো দেখে নিন। The Kuka movement marked the first major reaction of the people of the Punjab. পাঞ্জাব থেকে ব্রিটিশ সরকারের এগেইনস্টে প্রথম বিদ্রোহ কিন্তু এই কুকা মুভমেন্ট। The new political order initiated by the British after 1849. 1849 এর পরে প্রথম কিন্তু বিদ্রোহ শুরু হলো কুকা মুভমেন্ট। The নামহাদ্রি মুভমেন্ট, of which the Kuka movement was the most important phase. এই নামহাদ্রি মুভমেন্ট যে কুকা মুভমেন্টের মধ্যে একটা ফেজ, যেটা ছিল কুকা মুভমেন্টের সমস্ত চরম পর্যায় বিদ্রোহে। aimed at the overthrowing the British rule. বোঝা গেল? তার উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশ রুলকে ওভারথ্রো করা, ব্রিটিশ যে রুল সেটাকে মানে উচ্ছেদ করে দেওয়া। তারা ইনিশিয়েট করেছিল এটা। নামহাদ্রিস অলসো নোন অ্যাজ দ্য কুকাস। নামহাদ্রিস কাকে বলা হতো? যারা নামহাদ্রি বা কুকা বিদ্রোহ করেছিল তাদের কুকাস বলা হতো। এটা পাঞ্জাবি যারা শিখ রিজিয়ন তাদের একটা পার্ট কুকাস। বোঝা গেল? বিকজ অফ দ্য ট্রেডমার্ক স্টাইল অফ দ্য সাইটিং দ্য গুরবানি সেইং টিচিং অফ দ্য গুরু। কি বললাম, ব্রিটিশদের কিন্তু দুটো কাজ করেছিল, আমাদের সোশিও কালচার তারা ইনভলভ করেছিল, আমাদের প্রত্যেকটা রিলিজিয়নে তারা কিন্তু দোষ খুঁজে বেরিয়েছিল, তাদের খ্রিস্টানরা কনভার্ট করেছিল। মানে ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে একই আসছে, ধর্মান্তকরণ, যারা হচ্ছে পরোক্ষ দিক। ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্য বিস্তার তো একটা ছিলই, এবং লুটতারাজ করা মানে আমাদের যে সম্পদ তাদের দেশে নিয়ে যাওয়া, তাদের আবার নৈরোজি সম্পদে বহির্গমন যে তত্ত্ব, ড্রেনা ওয়েলথ। রিলেট করুন ব্যাপারটা, তাদের লক্ষ্য কিন্তু দুটো ছিল। তাদের সোশিও দিক থেকে তাদের খ্রিস্টানিটি প্রচার করা, অর্থাৎ পুরো আমাদের সোশিও কালচারটাকে ভেঙে দেওয়া। বোঝা গেল? আচ্ছা, চলে আসে তারপরে। দ্য কুকা মুভমেন্ট মেড দ্য পিপল অ্যাওয়ার অফ দ্য বলছে সার্ডম অ্যান্ড দ্য বন্ডেজ।
ইট ইভক দ্য ফিলিংস অফ সেলফ রেসপেক্ট। আমি কি বললাম, যখন ডিজেনারেশন করছে সেলফ রেসপেক্ট থাকছে, তখন সাবঅর্ডিনেটি নষ্ট করছে এবং সেলফ রেসপেক্ট থাকছে না। বোঝা গেল? রেসপেক্ট অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি, প্রত্যেকটা জায়গা আমি পুরো উল্লেখ করেছি, এখান থেকে কিন্তু অনেকগুলো ফ্যাক্টস আসতে পারে, অনেকগুলো। নামাদ্রি আসতে নামাদ্রি কাজে যারা কোকা মুভমেন্টে অংশগ্রহণ করেছিল, কোকা একটা সম্প্রদায়, তার নাম অনুসারে যারা বিদ্রোহ করে যেতে বলে কোকা মুভমেন্ট। এটা কোথায় হয়েছিল? পাঞ্জাবে। কারা করেছিল? শিখরা করেছিল। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ট্রাইবাল মুভমেন্ট? কোনটা ট্রাইবাল মুভমেন্ট নয়? আগেও বলি, আমি চলে আসছে ডিরেক্টলি বি থেকে, চোরাস মুভমেন্ট, ভিল মুভমেন্ট বা কোল মুভমেন্ট। কোল বিদ্রোহ আমরা জানি এটা ট্রাইবাল মুভমেন্ট, ভিল ট্রাইবাল মুভমেন্ট, এবং চোয়ার, চোয়ার কোথায় হয়েছিল? আমাদের পশ্চিম মেদিনীপুর, বর্তমান যে জায়গাটা ঝাড়গ্রাম, তখন কিন্তু এটা অখণ্ড মিদনাপুর ছিল, সেখানে হয়েছিল। তো একমাত্র তেভাগা মুভমেন্ট, সেটা কিন্তু আমাদের ট্রাইবাল মুভমেন্ট আছে, পিজান্ট মুভমেন্ট, কৃষক বিদ্রোহ। বোঝা গেল? এবার তিনটে তো বুঝে গেলাম, তিনটে নোট ডাউন করে নি, চোয়ার, ভিল অ্যান্ড কোল আর ট্রাইবাল মুভমেন্ট। আমি তেভাগা মুভমেন্ট সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়েছি, এগুলো নোট ডাউন করে নিন। তার অ্যান্সারটা তেভাগা মুভমেন্ট হবে, যেটা ট্রাইবাল মুভমেন্ট নয়, এবং সাথে এক্সপ্লেনেশনটা অ্যাড করে নিন খাতায়। The Tevaga movement was led by the share of croppers, ক্রপার মানে কি? যারা চাষ করে, of the Bengal region। কোথায় হয়েছিল? এটা বেঙ্গলে হয়েছিল। এখানে কোশ্চেন বারবার আছে, আজকে এনে একটা কোশ্চেন আছে, বোঝা গেল? আগে থাকতে একটু হাইলাইট করে দিলাম, তো হিন্টস দিয়ে দিলাম। এগেইনস্ট দ্য অপরেসিভ জটাদার, এই জটাদার কারা? এটা হচ্ছে জমিদার থেকেও খতরনাক, মানে ওই শ্রেণীর লোক, তাদের থেকেও খতরনাক তারা অত্যাচার করতো। 1946-47 যে সালটা, ঠিক দেশ স্বাধীনের কিছুদিন আগে এই বিদ্রোহ হয়েছিল। The pricing was due to the share of cropping system। আর ভাগ চাষি না তো, যে যার জমিতে চাষ করছে, যখন জমিদারের জমি কেউ ভাগ নিয়ে চাষ করছে, জমিদার কি করবে? সেখানে যে মহাজন সম্প্রদায় ছিল, তারা কি করতো? লোন দিত, চরম সুদ, সুদের সুদ নিত, মানে চক্রবৃদ্ধি হারে সুদ নিত, কম্পাউন্ড ইন্টারেস্টে। সুদ একবার নিলে আর শোধ করা যেত না, লাস্টে জমির ফসলও যেত, জমিও যেত। বোঝা গেল? এবার যে শেয়ারিং এর অংশ ছিল, যে তে ভাগা, মানে 3/1 এই যে তে ভাগা বললো না, এই তে ভাগা, এই যেখানে তে ভাগা নামটা এখান থেকে এসছে। এবার শেয়ারিং অফ ক্রপস, যারা চাষ করছে, চাষিরা বলছে আমি এর বেশি দেবো না, কারণ তাদের লাভ থাকবে না, তারা খাটছে কেন? লাভের জন্য, তাদের কিছু অর্থের জন্য। বাট জটাদাররা এমন নিয়ম করে দিল, চাষি চাষ করছে, চাষি খাটনি করছে, কিন্তু লাভের ধন পিঁপড়ে খাওয়া বলে না, সে লাভটা কিন্তু নিচে সেই জটাদাররা, জমিদার শ্রেণীর লোক, চাষিরা কিচ্ছু বোঝে না। এর বিরুদ্ধে কিন্তু এই বিদ্রোহটা করেছে তেভাগা মুভমেন্ট। আচ্ছা, এখানে লিখতে কি লেখা আছে? The pricing was due to the sharecropping system that prevailed in the Bengal during the early 19th century. A new class of rich peasants, the জটাদার, এরাও কিন্তু পিজান্ট, এরা খুব উচ্চ, মানে খুব বড় চাষি, এরা আস্তে আস্তে কিন্তু অত্যাচার শুরু করলো যারা ছোট মাঝারি চাষিদের প্রতি। Immersed in Bengal region, the জটাদার্স collected huge tracts of land in the rural areas। তারা কিন্তু এখানে জমি কিনে রাখতো, তারা জমি যে কিনতো, দেন তারা ভাগে চাষ করতো, ভাগ চাষের সময় তারা বেশি অংশ দাবি করতে থাকলো। বোঝা গেল? দে অলসো কন্ট্রোল দ্য লোকাল মার্কেট, তারা লোকাল মার্কেট কন্ট্রোল করতো, মানে চাষ করে কিন্তু তাদের কাছে চাষিরা বিক্রি করতে বাধ্য ছিল, তারাই কিনতো, তারাই বিক্রি করতো, চাষিরা ডিরেক্টলি ট্রেড করতে পারতো না, যারা ব্যবসায়ী তাদের সাথে, তারা কম দামে নিয়ে বেশি দামে বিক্রি করার চিন্তা ভাবনা। মানি লেন্ডারিং অ্যাক্টিভিটিস, মানে কি? জমিদার তারাই লোন দিত, তারাই সব। এক্সারসাইজ দ্য কন্ট্রোল ওভার দ্য পুয়ার কাল্টিভেটার্স, আমি বললাম যারা গরিব, ভাগ চাষি, দিন মজুর চাষি, যারা তাদের উপর অত্যাচার করতো, এই জন্য তেভাগা মুভমেন্ট শুরু হয়েছিল। বোঝা গেল? নেক্সট কোশ্চেন চলে আসছি। হুইচ অফ দ্য ফলোইং আপ্রাইজিং বা রেভেলিয়ন, একই ব্যাপার, সো অলসো নোন অ্যাজ দ্য, বলছে উলগুলান, কি বলা হতো? উলগুলান। কোনটা হবে অ্যান্সার? এখানে হচ্ছে মুন্ডা প্রাইজিং বা রেভেলিয়ন, তাদেরকে উলগুলান বলা হতো। বোঝা গেল? আচ্ছা, এখানে আমি কয়েকটা জিনিস জেনে নেবো। সেটা হচ্ছে বিরসা মুন্ডা লিড করেছিলাম, আগেই বলেছি, এটা কিন্তু অনেক, মানে প্রথমেই বলে দিয়েছি অ্যান্সারটা, আপনি মানে ফার্স্ট কোশ্চেন থেকে জানতে পারতেন। বিরসা মুন্ডা born in 1875 to poor family of the Munda tribe, referred to often by the Jharkhand tribal residents as the বিরসা ভগবান। এখনো কিন্তু সেই ট্রাইবালের লোকরা বিরসা মুন্ডাকে বিরসা ভগবান হিসেবে তারা জানে। led what came to known as the Ulugulan revolt of the Munda rebellion against the British colonial government imposed the ফেডারেল স্টেট। ব্রিটিশরা কিন্তু চেয়েছিল এই যে মুন্ডারা যেখানে থাকতো সেটা দখল করতে, কিন্তু তাদের ওই সশস্ত্র বিদ্রোহ, তীর ধনুকের মতো সেই অস্ত্র দিয়ে তারা কিন্তু লড়াই করেছিল, এবং তারা কার নেতৃত্বে করেছিল? বিরসা মুন্ডা। এই কারণে তারা কিন্তু
ভগবানের সেবা, এবং কারণ তাদের আওয়াজ, তাদের ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কে তুলে ধরেছিল? বিরসা মুন্ডা, তাদেরকে সংগঠিত করেছিল। বোঝা গেল? আচ্ছা, নেক্সট চলে আসবো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ বা আর কারেক্ট অ্যাবাউট দ্য কোল্ড রিভল্ট? চারটা অপশন পড়ার দরকার নেই, আমি বলে দিচ্ছি। অ্যান্সারটা এ হবে। কি হবে? ইট রোজ হোয়েন রিজিয়ন লিজেস অফ দ্য হিন্দু মুসলিম শিখ মানি লেন্ডার্স ও রেভিনিউ কালেক্টার্স। এখানে বলেছে কোল রিভল্টের কারেক্ট কি? আমাদের যে হিন্দু মুসলিম শিখ যারা মানি লেন্ডার ছিল, ওদের মহাজন ছিল। মহাজন কারা? একই জমিদারি সম্প্রদায়ের লোক যারা লোন দিত, চাষ এমন সুদে লোন দিত, সেই সুদ আর মানে দিতে দিয়ে শেষ হয় না, মানে সুদের সুদ দিয়ে তাও তাদের সুদের বোঝা কমতো না, করের বোঝা কমতো না। শেষ পর্যন্ত লাস্টের জমি তারা সেই মহাজনের কাছে বন্ধক দিত, বা সে জমি তাদের হাতে তুলে দিত, বা ফসল সম্পূর্ণ তুলে দিতে বাধ্য হতো। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আরো এক্সপ্লেনেশন করে বলে দিই যে কোল রিভল্ট কি, এটা ভালো করে বুঝে না, অনেকটা বড় এক্সপ্লেনেশন, বুঝতে হয় প্রত্যেকটা নাম। দ্য কোলস অফ সিংভূম, কোথাকার? সিংভূম। তার কোন জায়গা থেকে তারা বিদ্রোহ করেছিল? সিংভূম প্রদেশ থেকে। এনজয়েড দেয়ার সভার্জিনিটি, আমি সবসময় কি বলি, সভার্জিনিটি যদি মানে কেউ হাত দেয়, মানে সার্বভৌমত্ব যাকে বলা হয়, আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিএম্বলে আছে। বোঝা গেল? এই সার্বভৌমত্বে যে হাত দেয় সেক্ষেত্রে যুদ্ধ বাঁধবেই, কারণ প্রত্যেকটা প্রদেশ, প্রত্যেকটা দেশের সার্বভৌমত্ব আছে। ফর লং সেঞ্চুরিজ আন্ডার দ্য চিফস। অ্যাকচুয়ালি কোলরা মানে ছিল ট্রাইবাল, তাদের একটা চিফ থাকতো, মানে একজন নেতা ছিল, তার নেতৃত্বে কিন্তু তারা শাসন করতো। মানে ওয়ান টাইপ অফ রাজতন্ত্র, বাট আনঅর্গানাইজড ভাবে, তাদের মতো করে অর্গানাইজড, বা আমাদের কাছে কিন্তু তারা আনঅর্গানাইজড। তা যখন তারা দেখলো যে তাদের ট্রাইবালের যে নেতা, তার কথা শুনতে তাদের ডিরেক্টলি শাসন করবে ব্রিটিশ, যারা বহিরাগত, তারা সেটা কি করে মেনে নেবে? এবং তাদের কালচারে তারা হাত দেবে, তাদের কালচার নিয়ে তারা ক্রিটিসাইজ করবে, এবং তাদের প্রতি অকথ্য, তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের অকথ্য অত্যাচার করবে। After the advent of the British East India Company, the sovereignty of the cold tribes was penetrated, যেটা আঘাতপ্রাপ্ত হয়েছিল by the British law and order, which causes the tensions among the tribal people. ট্রাইবাল পিপল কিন্তু তারা নিজের খুব শান্ত স্বভাবের মানুষ, বাট তাদের যখন কালচারে কেউ হাত দেবে না, তাদের কালচার নিয়ে কেউ ছেড়খাড় করবে, যাকে বলা হয়েছে মানে ছিনিমিনি খেলা, আরো মানে ভালো বাংলাহিরা বললাম, তারা কিন্তু কখনো মেনে নেবে না। তাদের খুব শান্তিপ্রিয় লোক, কিন্তু তাদের সার্বভৌমত্বে কখনো জলাঞ্জলি দেবে না, তার কালচার কখনো মিক্স আপ করবে না, তাদের নিজস্ব কালচার আছে। তারাই কিন্তু আমাদের এই ইন্ডিয়ার আদিবাসী, বুঝতে হবে। আদিবাসী বলতে যে আমাদের এই ব্যাপারটা যে খারাপ মেন্টালিটি ছিল সেটা না, আদিবাসী যে আদিম নিবাসী, তারাই অ্যাকচুয়াল অনার্য যাকে বলি আমরা, তারা দেশীয়। বোঝা গেল? আচ্ছা, তা এখান থেকে আরেকটা জিনিস বলে দেবো, they got the angry when British transferred tribal land to the outsider. তাদের মেন রাগটা হচ্ছে, ঠিক আছে ব্রিটিশদের তারা ট্যাক্স দেবে, ব্রিটিশ শাসন দেবে, তখন তারা ঠিক মতো মেনে নিচ্ছে ব্রিটিশদেরকে, বাট যখন দেখছে তাদেরই ল্যান্ড আউটসাইডারদের দিয়ে দিচ্ছে, মানে তাদের কালচারাল ডাইভার্সিটি চলে আসছে, সেটা তারা কখনো মেনে নেবে না। আউটসাইড কাদের দিচ্ছিল? নর্মাল মানুষ না, মার্চেন্ট, তারা হচ্ছে জমিনদার, বুঝেছেন, মহাজন, তাদেরকে দিয়ে দিচ্ছিল। তারা কি করবে? সেই জমি আবার কিন্তু তাদেরকে চাষ করাবে, তাদেরকে অত্যাচার করবে, অর্থাৎ আমাদেরই জমি আমাদেরকে বিক্রি করতে করা হচ্ছে, তাদের কাছ থেকে সস্তায় নিয়ে নিচ্ছে ব্রিটিশরা, তাদেরকে ল্যান্ড হোল্ডারদের বিক্রি করে দিচ্ছে, মার্চেন্টদের বিক্রি করে দিচ্ছে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট চলে আসছি পয়েন্টটাতে, যে এটা তো বললাম। আচ্ছা, যে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার অফ দ্য ট্রাইবাল চিফস, দে রিভল্টেড উইথ ডেসপটিক ল অ্যান্ড অর্ডার অফ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দি সারপ্রাইজিং স্প্রেড ওভার রাঁচি, হাজারিবাগ। কোন কোন জায়গা পরীক্ষা আসতে পারে? রাঁচি, হাজারিবাগ, পালামো এন্ড মানভূম, চারটে প্রদেশ, নাম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা দিয়ে দেয় এটা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ruthlessly suppress the revolt and establish their control over the cold tribe area. কিন্তু শেষব দেখা যায় তারা কিন্তু মাথা নত করেছিল, এবং বিরসা মুন্ডাকে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং তারা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যায়। কিন্তু আর একটা পয়েন্ট, এখানে কিন্তু পুরোপুরি অটোনোমাস করতে, মানে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন করতে সেমি অটোনোমাস ছিল, অর্থাৎ তাদের ইন্টারনাল ম্যাটারে কিন্তু ব্রিটিশ কখনোই হস্তক্ষেপ করেনি। আর তাদের কথা শাসন করেছে, বা তাদের সোসিও কালচার ম্যাটারে কোনো রকম ইন্টারফেয়ার করেনি। নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা। ফাইন্ড আউট দ্য অড ওয়ান। অড ওয়ান মানে কি? যে কোনটা মানে ম্যাচ করছে না। কোলস ছোটনাগপুর, এটা একদম ম্যাচ করে গেল। কয়াস রামপা রিজিয়ন, হ্যাঁ রামপা রিভল্টে ছিল। সিংহস আসাম, একদম ঠিক আছে। পাগলাপন্থী মুভমেন্ট কোথায়? অন্ধ্রপ্রদেশ না, পাগলাপন্থী হয়েছিল বেঙ্গলে। কোথায় হয়েছিল? বেঙ্গলে। দেখে নি আমরা।
Paglabantis were the mixture of the Hinduism, Sufism, animism which became the prominent in Bengal in initial years of 30th century. বোঝা গেল? আচ্ছা, কম্বিনেশনটা কি? হিন্দু, সুফি and animism. আচ্ছা, the sect was founded by the Karam Shah and his son Tipu Shah led the people to uphold the religion and rights of the peasants in Bengal. The চাষীদের যে রাইটস, যে অধিকার, তার বিরুদ্ধে প্রথমকে সংগঠিত করেছিল করম সিং এবং তার পুত্র টিপু শাহ, নামটা কিন্তু আসে। এবং তারা কিন্তু লাস্টে দেখে গেল যে তারা কিন্তু শেরপুর একটা জায়গা ছিল বেঙ্গলে, সেই জায়গাটা 825 সালে তারা কিন্তু ক্যাপচার করলো জমিদারদের কাছ থেকে। এগিয়ে কিন্তু আপনার ট্যাক্স অ্যান্ড ল, কেন তারা ট্যাক্স করলো? তাদের প্রতি যে যে অকথ্য অত্যাচার করে যে ট্যাক্স নেওয়া হতো এবং বিভিন্ন ল ইম্পোজ করা হতো জমিদারের দ্বারা তাদের বিরুদ্ধে। এবং তার পেছনে কে ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। টিপু শাহ ডাইড ইন 1852 বাট দ্য রেজিস্ট্যান্স মুভমেন্ট কন্টিনিউ। টিপু শাহ মারা গেলেও 1852 খ্রিস্টাব্দে এটা কিন্তু কন্টিনিউ চলেছিল। বোঝা গেল? আচ্ছা, মানে পাগলাপন্থী বিদ্রোহ কোথায়? বেঙ্গলে। জাস্ট এই পয়েন্টটা মনে রাখুন। এবং দুটো লিডারের নাম মনে রাখুন, টিপু শাহ এবং তার বাবা করম শাহ। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন চলে আসবো আমরা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কারেক্ট পেয়ার? কারেক্ট পেয়ার নাই, কোনটা দেখিনি? বারদৌলি সত্যাগ্রহ গুজরাট, একদম। অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেস লখনৌ, একা মুভমেন্ট মাদারিপাসি, ইয়েস মাদারিপাসি। বাট তেভাগা মুভমেন্ট কখন কোথায় বলেছিলাম? বেঙ্গলে ছিল, ঠিক 1946 থেকে 1947। লখনৌ দেওয়া আছে, এটা তাহলে ভুল, 117 এ হবে। আমি আগে যেটা বলেছি তেভাগা মুভমেন্ট সম্পর্কে নোট ডাউন করতে আর একবার বলে দিই, রিড আউট করে দিই, এটাকে এখানে দিয়ে দিয়েছি এক্সপ্লানেশনে। দ্য তেভাগা মুভমেন্ট ওয়াজ লিড বাই দ্য sharecroppers of Bengal region, আমি জাস্ট রিড আউট করছি, হ্যাঁ, against the oppressive Jotadars in 1946-57. The pricing was due to the sharecropping system that prevailed in the Bengal during the early 19th century. A new class of rich peasants, that বলা Jotadars, emerged in the Bengal region. The Jotadars collected huge tracts of land in the rural areas. They also controlled the local markets and money lending activities, exercised control over the poor cultivators. আমি আগে এক্সপ্লেনেশন করে দিয়েছি একদম কম্প্রিহেন্সিভ বেঙ্গলিতে, সহজ সরল ভাষায়। আপনারা আগেরটা বুঝলে এটা বুঝে যাবেন। নেক্সট কোশ্চেন আমি চলে আসবো। দ্য চুয়ার বলছে অ্যাবরঞ্জান্স ওয়ার ট্রাইবসম্যান, মানে চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল? ব্যাস কোশ্চেনটা হচ্ছে এটা। কোনটা হবে? 24 পরগনা মিদনাপুর। আমি অলরেডি এটা মধ্যে আলোচনা করেছি আজকে। চুয়ার বিদ্রোহ হয়েছিল মিদনাপুরে, মানে বর্তমান যেখানে ঝাড়গ্রাম, সেই জায়গাটাতে। আচ্ছা, দেখে নি। The famine, enhanced taxes, oppressive demands, and economic distress due to the famines were common reasons of the revolts of that period. মানে তখন যে বিদ্রোহগুলো ঘটে, যতগুলো ট্রাইবাল রিভল্ট, পেজান্ট মুভমেন্টস, সবগুলো কিন্তু কারণ একটাই ছিল। কি কি কারণ? ওভার ট্যাক্সেশন, কত অত্যাচার, উল্টোপাল্টা রুল তাদের প্রতি আরোপ করা, তাদের যে সমাজ সার্বভৌমত্ব নষ্ট করা, তাদের কালচার, সোশিও কালচার হস্তক্ষেপ করা। কিন্তু মেন কারণ ছিল ট্যাক্সেশন, কর আদায় করা, জোর করে জুলুম করে কর আদায় করা। দেখিনি। The term Chaur বা Chuar was used for the local tribals in the Bengal, the Midnapur district. Leaders of this revolt was কি? দুর্জন সিং। নাম কি? দুর্জন সিং, a displaced জমিদার who along with his 1500 followers created havoc. এটা খুব অবাক লাগে, এটা কিন্তু জমিদার লিড করছে। সেই ডিপ্রেস মানে কি? ব্রিটিশরা তার হাত থেকে জমিদারি সত্তা কেড়ে নিয়েছে এবং সে তার 1500 ফলোয়ার্স নিয়ে কিন্তু বিদ্রোহ স্টার্ট করেছিল মিদনাপুর রিজিয়নে। বোঝা গেল? 118 কত হবে? মানে অ্যান্সার হবে বি, মিদনাপুর। নেক্সট, কোল মিউটনি, কোল বিদ্রোহ টুক প্লেস। এটা কিন্তু খুব কনফিউজিং, আমি আগে বলবো। 1831 কেন একটু বলে দিই। এখানে দেখুন সালটা দেখুন, 1831 থেকে 33 অ্যান্সারের মধ্যে, মানে এক্সপ্লেনেশনের মধ্যে ভালো করে দেখুন, তারপরে বলছি। দ্য কোল আপরাইজিং, কোল রেভিলিয়ন, অলসো নোন অ্যাজ দ্য ব্রিটিশ ইন্ডিয়ান রেকর্ডেড অ্যাজ দ্য কোল মিউটিনি, was a revolt of the indigenous Kol people of Chotanagpur region during 1831-33. अब बघून सर 31 আছে, 32 33 পড়তে পারে, বাট স্টার্টিংটা যে 31 থেকে হয়েছে, আমরা অ্যান্সারে কিন্তু প্রত্যেকটা অপশন 31 নেব। আবারও বলছি, স্টার্টিং যেহেতু 31 থেকে হয়েছিল, তাহলে স্টার্টিংটা নেব, ডিউরেশনটা নেব না। এবার যদি কোনো ডিউরেশন দিয়ে কোশ্চেন আসে 31 33, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রপার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেটা পাবেন, বাট 31 33 হচ্ছে এটা প্রপার। বোঝা গেল? আচ্ছা, এখানে বলেছি অ্যাজ এ রিয়াকশন অফ দ্য আনফেয়ার ট্রিটমেন্ট ব্রট অন বাই দ্য সিস্টেম অফ ল্যান্ড টেন্ডার। আমি আগেই কোল বিদ্রোহ সম্পর্কে ডিটেলস বলেছি। অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট হ্যাড বিন ইন্ট্রোডিউসড বাই দ্য ব্রিটিশ পাওয়ার্স ইন দ্য এরিয়া। এখানে নতুন করে কিছু বলার নেই, শুধু সালটা মনে রাখবেন, 1831 শুধু সাল বলে, আর ডিউরেশনটা হচ্ছে 1831 থেকে 1833 সাল। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, এবং আজকে শেষ কোশ্চেন নিয়ে আলোচনা করব। খাসি আপরাইজিং ওয়াজ আন্ডার, আচ্ছা কার নেতৃত্বে হয়েছিল? অ্যান্সারটা হচ্ছে তিরাথ সিং। তিরাথ সিং। এক্সপ্লেনেশনটা দেখে নেবো আমরা।
দ্য খাসি আপ্রাইজিং টুক প্লেস 1833। তাহলে প্রথম ইনফরমেশন আমরা কি পেলাম এখান থেকে এক্সট্রা ফ্যাক্টসে? 1833 সালে খাসি আপ্রাইজিং স্টার্ট হয়েছিল ইন দ্য রিজিয়ন্স কোথায়? বিটুইন দ্য খাসি হিলস, গারো খাসি, মনে আছে কোথায় এটা? মেঘালয়। কিন্তু জিওগ্রাফিতে কিন্তু একটুখানি বলে দিলাম ইনফরমেশন। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দিস এটা হচ্ছে খাসি হিলস অ্যান্ড দ্য বলছে জয়ন্তিয়া হিলস। গারো খাসি জয়ন্তিয়া যাকে বলা হয়, ঠিক খাসি আর হচ্ছে জয়ন্তিয়া এদের মিডলে কিন্তু এই খাসি আপ্রাইজিং হয়েছিল, যেটা বর্তমানে মেঘালয়তে। তখন কিন্তু আসামের মধ্যে ছিল, আবারই বলছি তখন কিন্তু আসাম প্রভিন্সে ছিল এটা। এগেইনস্ট এ প্ল্যান ব্রিটিশ রোড ইন দ্যাট এরিয়া। বোঝা যাচ্ছে দ্য লিডার্স অফ দ্য আপ্রাইজিং ওয়াজ দ্য তিরাথ সিং। যেটা আজকের প্রশ্ন ছিল যে লিডারটা কে ছিলেন? তিরাথ সিং। এখানে 3টা ইনফরমেশন আমি আবারও বলছি, আজকে আমি 12টা কোশ্চেন করিয়েছি, মানে আমি তার মানে না 4 দিয়ে মিনিমাম মাল্টিপ্লাই করবো, মিনিমাম 48, আমি ধরে নিলাম 3 দিয়ে 36, নেরো 40 থেকে 50 কোশ্চেন কিন্তু হয়ে যাচ্ছে এখান থেকে এক্সট্রা ফ্যাক্টস দিয়ে। তাই ভিডিওগুলো দেখতে হবে, আগের পার্টগুলো দেখুন, তাহলে রিলেট করতে পারেন। আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে আসছি। আগের দিন 8057 রিভল্টস নিয়ে অনেকগুলো কোশ্চেন করেছি, আজকে সব ট্রাইবাল মুভমেন্ট দিয়ে করেছি। নেক্সট এই টপিক আমি নেক্সট টপিক করবো, টপিক ওয়াইজ করছি। কিন্তু WSS মেন্সের জন্য কিন্তু এক্সক্লুসিভলি ইম্পর্টেন্ট ডিসেম্বরে এক্সাম, তার আগে আইএনএম পার্টটাকে আপনারা স্ট্রং করে নিন। মানে এখান থেকে প্রচুর কনসেপ্ট দিচ্ছি, প্রচুর কনসেপ্ট, মানে আমি থিওরি এখান থেকে অর্ধেক বলেই দিচ্ছি, আমি হাফের বেশি বলে দিচ্ছি এখানে থিওরি। তো ভিডিওগুলো দেখতে হবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কমেন্টস কিন্তু আসছে না, আপনাদের ফিডব্যাক কিন্তু পাচ্ছি না আমি। ফিডব্যাক না পেলে আমি নেক্সট ভিডিও কিন্তু এবার থেকে ডিলে করবো, আমি বারবারই বলছি। আপনাদের ফিডব্যাকও ডিপেন্ড করে কিন্তু আমাদের টিম কাজ করছে যে কোন ভিডিও আপনাদের জন্য আগে আনতে হবে। তো ফিডব্যাক দিন, ফিডব্যাক না হলে কিন্তু কাজ হচ্ছে না। ফিডব্যাক দিতে হবে, আমাদের কি করে কনফিডেন্স পাবো? কমেন্টস করুন, অবশ্যই কমেন্টস করুন, যে কোনো রকম ডাউটস থাকলে কমেন্টস করবেন। থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে টিউনড।